সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ার রশিদুল ইসলাম, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়, সবার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মাত্র 2 জন, আর কি অ্যাড হবে না নাকি? না নাই, 2 জন পেলাম। আমি কিন্তু আমাদের ডিসকাশন গুলো আপলোড দেওয়া শুরু করছি আপনাদের সুবিধার্থে। আপনারা চাচ্ছিলেন যে ডিসকাশন গুলো আপলোড হোক। জি, শামীম হোসাইন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লাস কি শুরু করব আজকে নাকি না একটু ওয়েট করব? অনেকে আসলো না কেন যেন? আজকে তো লাইফে তো 17 থেকে 18 জন ছিল। স্যার আজকে তো হচ্ছে সবে মেরাজ না সবে কি জানো? সবে মেরাজ আজকে। হ্যাঁ, আজকে ওই জন্য হয়তো ওই জন্য কম থাকতে পারে। আমরা শুরু করে দিই নাকি? আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ স্যার, শুরু করেন। সবাই আসতে থাকি। তা প্রথমে আমরা একটা রিভিশন দিয়ে নেই। ক্লাসগুলো যে করলাম আজকে, ক্লাসটা একটু রিভিশন দিয়ে নেই। সেটা হচ্ছে প্রথমত আমরা আজকে ক্লাসের শিখলাম যে হচ্ছে মেইন মানে একবারে পোল থেকে নিয়ে কিভাবে করতে হবে এটা আমরা প্রথমে শিখলাম। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের পোল থেকে তো লাইন নিউট্রাল আসবেই, আসার পরে মিটারে ইন হবে এবং মিটার থেকে আমরা বের হয়ে এখানে একটা কাট আউট ইউজ করবো। কাট আউটটা ইউজ করার কারণটা হচ্ছে সেফটির জন্য। ধরেন আপনি 3 তলার উপরে 4 তলার উপরে কাজ করতেছেন, আপনার হচ্ছে মিটার এবং যে মিটারের যে এমডিবি সেটা হচ্ছে আপনার সিঁড়ির নিচে। তা যদি আপনার সার্কিট ব্রেকার লাগা রাখেন তাহলে কি হবে? আপনি সার্কিট ব্রেকার বন্ধ করে কাজ করতে গেলেন, কোনো একজন এসে দেখলো যে সার্কিট ব্রেকার বন্ধ কেন, ধরে দেই, তা সে সহজে সেটা তুলে দিতে পারবে। তুলে দিলে কিন্তু আপনি দুর্ঘটনা ঘটবে। সেই ক্ষেত্রে যদি আপনি এই কাটআউটটা খুলে নিয়ে যান তাহলে কিন্তু সে আর ওই ফিউজটা পাচ্ছে না, না পাওয়ার কারণে সে ইয়ে করতেছে না, মানে সে আর লাইনটাকে অন করতে পারতেছে না। এই সেফটির জন্য আমরা অবশ্যই একটা কাটআউট ইউজ করব। আর দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে আসে আমাদের ঢুকবে হচ্ছে ডাবল পোল সার্কিট ব্রেকার, মানে ডিপি সার্কিট ব্রেকার যেটা আছে সেটা। তারপরে আমাদের ঢুকবে হচ্ছে আরসিসিবি। এই আরসিসিবি এবং এই ডিপি সার্কিট ব্রেকার এর উপরে আলাদা আমাদের ক্লাস আছে। সেই ক্লাসগুলোতে আমরা ভালোভাবে মানে ফুললি এক্সপ্লেন করব যে কিভাবে কি সিলেকশন করতে হবে। তারপরে সেখান থেকে বের হয়ে আসে আমাদের এই সাব সার্কিট হবে। তা আমরা সাব সার্কিট ব্রেকারের রুলস দেখলাম সবার শেষে। একটা রুলস দেখছি আমরা, ওই রুলসটা কি এখানে নাই? ও সরি, এখানে ওই রুলসটা এখানে নাই। রুলসটা হচ্ছে যে হচ্ছে আপনার একটা সাব সার্কিট ব্রেকারে যদি আপনার লাইটিং লোড হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 800 ওয়াট লোড কানেকশন করতে পারবেন। মানে 800 ওয়াট লোডের উপরে একটা সাব সার্কিট ব্রেকার থেকে কানেকশন দেওয়া যাবে না। সেটা আপনার 2টা রুমে হতে পারে বা 3টা রুমে হতে পারে বা একটা রুমে হতে পারে। সেটাকে আপনাকে নির্ণয় করে 800 ওয়াট লোড একটা সাব সার্কিট ব্রেকার কানেকশন করবে। আর আমাদের যে পাওয়ার যে সকেট আছে, যেটা 3 পিন সকেট বলি, সেই 3 পিন সকেটে আমাদের একটা সাব সার্কিট ব্রেকার যাবে। এক্ষেত্রে আপনি একটা সাব সার্কিট ব্রেকার থেকে অর্থাৎ সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার থেকে সর্বোচ্চ দুইটা হচ্ছে আপনি 3 পিন পাওয়ার সকেট চালাতে পারবেন এবং এর ওয়াট হবে হচ্ছে 3000 ওয়াট। ইঞ্জিনিয়ার রশিদুল, আপনি কিছু কোশ্চেন কথা চাচ্ছেন, একটু বলেন প্লিজ। না, আমি বলতে চাচ্ছি 800 ওয়াটই কেন? আমি যদি এসপি এরকম আরো হায়ার রেটিং এ দেই সেক্ষেত্রে তো আরো এম্পিয়ার বাড়ানো যেতে পারে। ও ঠিক আছে, 800 ওয়াটই কেন কানেক্ট করা লাগে? রাইট রাইট, খুব খুব সুন্দর কোশ্চেন করছেন। এখন আমরা যে বাসা বাড়িতে হাউস ওয়ারিং করব, করার হাউস ওয়ারিং এ আমরা সাব সার্কিট গুলো যে সিলেকশন করব, এই ক্ষেত্রে কিন্তু আপনি আগে থেকে জানেন না যে কতটা লোড কাস্টমার চালাবে। আপনি যখন ওয়ারিং করবেন, ধরেন যে আপনি 8টা পয়েন্ট লাগাইছেন, কিন্তু এই 8টা পয়েন্টের ভিতরে কয়টা পয়েন্টে লাইট জ্বলবে, কয়টা পয়েন্টে জ্বলবে না, কোথায় কত ওয়াট লাগাবে, এটা কিন্তু আপনি জানেন না। এই জন্য বিদ্যুতের রুলস করা হয়েছে যে আপনি একটা সাব সার্কিট ব্রেকার থেকে সর্বোচ্চ 8টা পয়েন্টে কানেকশন করতে পারবেন। এখন এই 8টা পয়েন্টে একজন কাস্টমার 100 ওয়াট করে যদি লোড দেয় তাহলে সেখানে আপনার আসতেছে হচ্ছে 800 ওয়াট। কিন্তু যদি আপনি ধরেন সেখানে আপনি বড় হায়ার সার্কিট ব্রেকার ইউজ করলেন, আপনি লোড কানেকশন করলেন 10-12টা বা ধরেন যে 20টা কানেকশন করলেন, তা সেই ক্ষেত্রে কাস্টমার তো জানবে না যে এখানে কতটা লাগানো আছে। এই জন্য এখানে কমন রুলস ধরে এটা কাজ করা হয়।
এবং এটা বিদ্যুৎ আইনে মাস্ট বি বলা আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই সাব সার্কিট ব্রেকার থেকে যে আমরা পাওয়ার সকেট যে লাগাই, এই পাওয়ার সকেট আপনি সর্বোচ্চ 2টি লাগাতে পারবেন এবং এখানে পাওয়ার থাকবে হচ্ছে 3000 ওয়াট, মানে একজন কাস্টমার সেখান থেকে 3000 ওয়াট পর্যন্ত কানেকশন করতে পারবে, তার বেশি কানেকশন করতে পারবে না। ইঞ্জিনিয়ার রশিদুল, আপনার কোশ্চেনটা কি ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। এটা হচ্ছে মানে কমন রুলস, বাসাবাড়ির ক্ষেত্রে এটা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে। যদি আপনার ইন্ডাস্ট্রি হয় বা ইন্ডাস্ট্রি হয় বা আপনার ফ্যাক্টরি হয়, আপনার গোডাউন হয়, সেই ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন রূপ, সম্পূর্ণ ভিন্ন হবে। সেই ক্ষেত্রে প্রতিটা লোড ক্যালকুলেশন করে আমরা এখানে কাজ করব। তারপরে এটা আসলো, আসার পরে হচ্ছে আমাদের এই যে আমরা যে আইপিএস কানেকশন করছি, এই আইপিএস এর যে চার্জিং যে টার্মিনাল রাখছি সেখানে একটা পাওয়ার সকেট দেখাইছি, পাওয়ার সকেটের সঙ্গে আমরা একটা সার্কিট ব্রেকার কানেকশন করছি। আবার আইপিএস থেকে যে আউট হইছে, এই আউটে আমরা একটা তার ব্যবহার করছি। এখানে উষা মার্মা একটা কোশ্চেন করছিল, সেটা হচ্ছে এই আইপিএস এর নিউট্রাল আমরা কই থেকে পাবো, আইপিএস এর নিউট্রালটা আমরা কই থেকে পাবো। আমরা যদি পরে যখন আসি, পরের যে ডায়াগ্রাম আছে সেখানে দেখেন আইপিএস থেকে আমরা ফেজ দিলাম, আর নিউট্রাল আমাদের যে মেইন যে নিউট্রাল আছে সেই নিউট্রাল কানেকশন করলাম। এবং প্রতিটা আইপিএস এর যে এই যে নিউট্রাল টার্মিনাল থাকে, যেটা হচ্ছে নিউট্রাল টার্মিনাল যে আইপিএস ইন হয় চার্জিং এর সঙ্গে, সেটার সঙ্গে আউটগোয়িং যে নিউট্রাল টার্মিনাল থাকে সেটা মানে অলমোস্ট শর্ট করা থাকে, মানে প্রায় ম্যাক্সিমাম আইপিএস এ সেটা শর্ট করা থাকে। শর্ট করা থাকার ফলে আমরা সিঙ্গেল তার দিয়ে যখন আমরা কানেকশন করি, তখন কিন্তু এই নিউট্রালটা এই চার্জিং পয়েন্ট দিয়ে ব্যাক হয়ে যায়। এই চার্জিং পয়েন্টে ব্যাক হওয়ার ফলে আপনার এই যে আমাদের যে সিস্টেমের যে নিউট্রাল আছে সেই নিউট্রাল কাজ করে। যদি আপনি চান এই আইপিএস থেকে কিন্তু নিউট্রাল তারও নিয়ে যেতে পারবেন, সেক্ষেত্রে আপনার কস্ট বেশি পড়বে বা ঝামেলা বেশি হবে। আর আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের যে এটা হচ্ছে কিন্তু এসডিবির পার্ট, এটা যে আমাদের যে বক্স থাকে সেই এসডিবি, এই এসডিবির পার্ট। এই এসডিবি বক্সের ভিতরে আমাদের এই জিনিসগুলো থাকবে এবং এখানে নিউট্রাল একটা বাস থাকে এবং আর্থিং একটা বাস থাকে। এই কোন ক্রমে এই আর্থিং বাস এবং নিউট্রাল বাসে একখানে করা যাবে না, মানে একখানে কানেকশন করে কোনো ক্রমেই দেওয়া যাবে না। যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার এই আরসিসিবিটা ট্রিপ করবে, মানে আরসিসিবিটা আপনি উঠাইতে পারবেন না, ট্রিপ করতে থাকবে। তা এটা মোটামুটি আমাদের ওয়্যারিং দেখলাম। এখন এখানে কার কার কোশ্চেন আছে একটু বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? স্যার, জি, নামটা বলেন। নামটা প্রশ্ন ছিল এটা। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার, আল ইমরান সাগর। হ্যাঁ হ্যাঁ, আল ইমরান সাগর স্যার, বলেন। সোলার সিস্টেমের ক্ষেত্রে আমরা কি ধরনের তার, মানে স্যার সোলার সিস্টেমের ক্ষেত্রে আমরা স্যার কি ধরনের তার ব্যবহার করব? এটা আমরা সোলার সিস্টেমে যাই তখন আমরা আলোচনা করি একটু। আমরা এটা নিয়ে তো কনফিউশন শেষ সবার নাকি? না স্যার, এটা আরেকটু বুঝিয়ে দিলে ভালো হতো, আমি ক্লাসে ছিলাম না তো। সোলার সিস্টেমের ক্ষেত্রে তারটা তো কোনটা তার ব্যবহার করা উচিত? জি বুঝি নাই ইমরান খান কি বলছেন আপনি? স্যার, সাব ডিস্ট্রিবিউশন বোর্ডটা মেইন সুইচ থেকে এই ওয়্যারিংটা স্যার আরেকবার একটু রিপিট করলে ভালো হতো 1 মিনিটে। মানে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে এই ওয়্যারিংটা, সুইচ বোর্ডের ওয়্যারিংটা। স্যার মানে আমি ক্লাসে ছিলাম না তো, একটু যদি প্রথম থেকে বলতেন এই বিষয়টা জাস্ট। হ্যাঁ, আমি তো এখন এটা করলাম, এক্সপ্লেন করলাম, আবার করতেছি। আমাদের হচ্ছে লাইন থেকে, মানে পোল থেকে দুইটা লাইন আসে, ফেজ এবং নিউট্রাল। সেখানে আসে মিটারে ইন হয়, কিন্তু মিটারের কানেকশনটা এখানে ভুল আছে। এখানে হচ্ছে নিউট্রালটা হবে এই জায়গায়, আর নিউট্রালটা মাঝখানে হবে, লাইনটা সাইডে হবে। সেটা আপনার মিটার যখন কানেকশন করবে সেটাই কানেকশন করবেন। এটা আমি সাজানোর জন্য একটু ভুল করে ফেলছি। আচ্ছা, তারপরে এখানে অবশ্যই আপনি একটা কাট আউট বা ফিউজ ব্যবহার করবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, কাট আউট ফিউজ ব্যবহার করবেন। এটা ব্যবহার করার পারপাস হচ্ছে যে আপনি এই কাট আউটটা খুলে পকেটে রেখে কাজ করতে পারবেন, বা কাজ চলাকালীন সময় কেউ যেন সার্কিট ব্রেকার তুলে না দেয় বা লাগাইতে না পারে। তো এই সেফটির জন্য আমরা কাট আউটটা ইউজ করব। আর মাঝে মাঝে আমাদের হতে পারে যে আমাদের এই যে ডিপি এটাও চেঞ্জ করতে হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই কাট আউটটা মানে খুলে আমরা সহজে কাজ করতে পারি। তারপরে এই ডিপি থেকে যাবে আমাদের, এটা হচ্ছে আরসিসিবি, এটা বলে রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। এর উপরে স্পেশালি আমাদের ক্লাস আছে, সেই ক্লাসে আমরা আলোচনা করব। এই ডিপির কাজ হচ্ছে দুইটা। প্রথমত হচ্ছে শর্ট সার্কিট, মানে ফেজ নিউট্রাল একখানে হয়ে গেলে সেখানে সে ট্রিপ করবে। আর একটা হচ্ছে ওভারলোড, এই যে সার্কিট ব্রেকারের যে নির্দিষ্ট অ্যাম্পিয়ার থাকবে 32 অ্যাম্পিয়ার বা 64 অ্যাম্পিয়ার, তার উপরে যখন আপনার অ্যাম্পিয়ার চলে যাবে তখন এই ডিপিটা ট্রিপ করবে। আর এই যে আমাদের আরসিসিবি আছে, এই আরসিসিবির কাজ হচ্ছে আপনাকে ইলেকট্রিক শকের হাত থেকে রক্ষা করবে।
অর্থাৎ আপনার সিস্টেমে যদি কোনো লাইফ তার বা নিউট্রাল তারের সঙ্গে তার দিয়ে যদি কারেন্ট বাইপাস হয়ে চলে যায়, ধরেন যে আমরা শক খেলে কি কি হয়, যখন আমরা শক খাই তখন কিন্তু আমাদের শরীরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, সেটাকে বলে বাইপাস কারেন্ট বা লিকেজ কারেন্ট বলে। সেই লিকেজ কারেন্ট প্রবাহিত হলে আমাদের এই আরসিসিবিটা ট্রিপ করে যাবে। তো এই আরসিসিবি থেকে আমরা তখন পরে আমরা সাব সার্কিট ব্রেকারে ভাগ করব। মানে সাব সার্কিটে ভাগ করব বলতে এই সাব সার্কিটে দুইটা রুলস আছে। যদি আপনার লাইটিং লোড হয়, মানে আমাদের ফ্যান, লাইট, টু পিন প্লাগ, এই জিনিস, এই যাবতীয় যে লোডগুলো আছে, এই লোডের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 800 ওয়াট, মানে একটা সার্কিট ব্রেকারে সর্বোচ্চ 800 ওয়াট এবং সর্বোচ্চ 10টা পয়েন্ট কানেক্ট করতে পারবো। আপনি চাইলে এখানে 10-20টা কানেক্ট করতে পারবেন না, এখানে যে নির্দিষ্ট রুলস আছে সেই রুলস আছে 10টা পয়েন্ট এবং সর্বোচ্চ 800 ওয়াট। আর আরেকটা হচ্ছে আমাদের এই যে পাওয়ার সকেট, যে সাব সার্কিট ব্রেকারটা গেল, এটা পাওয়ার সকেট। এই পাওয়ার সকেটে প্রতিটা সাব সার্কিটে কানেকশন হওয়ার জন্য আপনাকে 3000 ওয়াট পর্যন্ত আপনি লোড কানেকশন করতে পারবেন। মানে এই 3 পিন সকেটটা থেকে আপনি 3000 লোড কানেকশন করতে পারবেন। আর একটা সার্কিট ব্রেকার থেকে আপনি সর্বোচ্চ 2টা পাওয়ার সকেট কানেকশন দিতে পারবেন। তারপরে আছে আমাদের আইপিএস কানেকশন। এই আইপিএস কানেকশন সেম, এর জন্য আমরা আলাদা একটা সাব সার্কিট ব্রেকার রাখছি, সেখান থেকে চার্জিং এ ইন হয়েছে আইপিএস এ এবং আইপিএস থেকে আউট হয়ে আরেকটা সার্কিট ব্রেকারের মাধ্যমে আমাদের প্রতিটা যেখান থেকে আমাদের আইপিএস এর কানেকশন দরকার সেখানে আমরা নিয়ে গেছি। এটাই হচ্ছে মোটামুটি আমাদের সাব ডিস্ট্রিবিউটর শর্ট বোর্ড সহ মেইন সুইচের ওয়্যারিং। বুঝতে পারছেন? ঠিক আছে স্যার, ধন্যবাদ। জি। এর বিষয়ে আর কোনো কোশ্চেন আছে কারো? স্যার জি জি ওই আপনার ওই যে আইপিএস এর যে মেইন লাইনটা টানবো, তো জি। এটা যদি 50 থেকে 70 ফুট দূরে হয় তাহলে আমরা এটাকে কত আরএম তার ব্যবহার করতে পারি? 50 থেকে 70 ফিট দূরে হলে কত আরএম, মানে আইপিএস এর চার্জিং তার না এই মেইন লাইন তার? আইপিএস থেকে মেইন লাইনটা শুধু হ্যাঁ। ফেসটা যে নিয়ে যাব। হ্যাঁ, বুঝতে পারছি। কত আরএম হলে ভালো হবে এটা আপনি জিজ্ঞেস করতে যাচ্ছেন। 70 ফিটে, 70 ফিট বা ফিট, এখানে সবচেয়ে 50। ইম্পর্টেন্ট বিষয় একটা হচ্ছে, আমি একটা ফাইল ওপেন করি, জি তাহলে আপনাদেরকে এই যে দেখেন এখানে একটা আমি ফাইল ওপেন করছি, দেখতে পাচ্ছেন জি। আপনারা? সরি স্যার, দেখতে পারতেছি না। দেখেন একটু প্লিজ, আমি তো ওপেন করছি, দেখতে জি পাচ্ছেন? আসছে আসছে। জি 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 এখন আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ। এটা বিআরবি কেবল ক্যাবলস এর, হ্যাঁ এটা একটা বিআরবি ক্যাবলস এর কত আরএম এর তার বা কত এমএম স্কয়ার তার, কত এম্পিয়ার লোড নেয় তার একটা হচ্ছে চার্ট। এটা নিয়ে আমাদের পরবর্তী ক্লাস আছে, তারপর আমি দেখাচ্ছি। দেখেন এখানে 4 আরএম এর তার, দেখতে পাচ্ছেন আমার কারসার? জি 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 দেখতে পাচ্ছি। হ্যাঁ, 4 আরএম এর তার আমাদের এম্পিয়ার নিবে হচ্ছে 30 এম্পিয়ার। 30 এম্পিয়ার নিবে হচ্ছে ওয়ান ক্লোজ, মানে হচ্ছে কন্ডাক্টরের ভিতরে, মানে পাইপের ভিতরে যেখানে বাতাস থাকবে না। আর এমনি জি, জি। নরমালি বাতাস জায়গা নেবে হচ্ছে, খোলা জায়গা নেবে হচ্ছে 37 এম্পিয়ার। এখন আপনার কোশ্চেন হচ্ছে যে যদি 50 ফিট দূরে হয় তাহলে আমরা কি করব? তা আপনার মূলত কোশ্চেনটা হচ্ছে যে যত দূরে আমরা নিয়ে যাই তত রেজিস্ট্যান্স বেশি হয়, কারেন্ট কম যায়, তাই না? জি এখন এই 4 আরএম এর তারে দেখা যাচ্ছে, দেখেন ওহম পার কিলোমিটার, দেখেন ওহম হচ্ছে রেজিস্ট্যান্স, মানে তারের বাধা প্রদান করার ক্ষমতা, জি আর পার কিলোমিটার মানে 1 কিলোমিটার তারে সে কতটুকু রেজিস্ট্যান্স দেখাবে এই তারটা। দেখেন এই 4 আরএম তারে হচ্ছে 4.61, মানে খুবই খুবই সামান্য রেজিস্ট্যান্স দেখাবে। জি সেই ক্ষেত্রে আপনি যে তারটাই আপনার দরকার সেই তারটা সিলেকশন করুন না কেন, 1 কিলোমিটার বা 2 কিলোমিটার মধ্যে সেটা কোনো এফেক্ট ফেলবে না। বুঝতে পারছেন? জি স্যার। আপনার 500 ফিট বা 600 ফিটে কোনো এফেক্ট ফেলবে না। তা এটা নিয়ে অত ঘাবড়ানোর দরকার নাই। আর হাউস ওয়ারিং এর ক্ষেত্রে এই জিনিসটা ক্যালকুলেশন করা হয় না। মূলত হাউস ওয়ারিং ক্ষেত্রে এটা কখনোই ক্যালকুলেশন করা হয় না। এটা ক্যালকুলেশন করা হয় যে আপনার দূরে গেলে যখন আপনি ট্রান্সমিশন করবেন বা ডিস্ট্রিবিউশন করবেন, বা আপনার একটা ইন্ডাস্ট্রি আছে, পাওয়ার প্ল্যান্ট একখানে, ইন্ডাস্ট্রি আরেকখানে, সেই জায়গায় আমরা এই রেজিস্ট্যান্স গুলো নিয়ে মানে বেশি ক্যালকুলেশন করি। জি স্যার, না ওইটা তো কনসিল করবো এই জন্য স্যার আসলে। কনসিল করলেও তারপরে আমরা হচ্ছে আপনি কত তার ব্যবহার করবেন সেটা আমরা লোড ক্যালকুলেশন যখন করব এর পরবর্তী ক্লাসগুলোতে, তখন এটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কত এমএম স্কয়ার তারের সাইজ আপনাকে এখানে ব্যবহার করতে হবে। কেননা স্যার আরেকটা জিনিস শেয়ার করি, ওই আমি যে 3 তলা বিল্ডিং এর কথা বলছিলাম কালকে, জি তো জি এখানে 6টা ইউনিটে আমি প্রতিটা ইউনিটে 4টি রুম করে ইউনিট। তো জি আমি ওইখানে মেইন লাইনের আইপিএস এর জন্য যে আইপিএস ইনভার্টার থেকে যেটা মেইন লাইন যাবে ফেজ এক পিস,
তো এটার জন্য আমি 2RM 2.0 RM এর তার দিয়ে কিন্তু মেইন লাইন টেনে ফেলছি অলরেডি। তো এখানে লাইট জ্বলবে আইপিএস দিয়ে একটা, 4 রুমে 4টা লাইট, একটি ফ্যান চলবে, জি জি, দুটি ফ্যান চলবে। তো স্যার আমার এই 2.0 RM এর তার কি হবে? অবশ্যই হবে। দেখেন আমাদের 2.0 RM তার নিবে হচ্ছে, আমাদের এম্পিয়ার নিবে হচ্ছে 25 এম্পিয়ার। তো 25 এম্পিয়ারে কিন্তু অনেক চালানো সম্ভব। 25 এম্পিয়ারে আপনি প্রায় হচ্ছে 3 থেকে 4 ঘোড়া মোটর চালাতে পারবেন 25 জি এম্পিয়ারে। স্যার, আর আমিও আপনাদের ওই আরেকটা জিনিস, আরেকটা জি জিনিস স্যার, আমি শেষ করি। অনেকেই আমরা মনে করি যত তালা উপরে যাব তত আমাদের তারের সাইজ বাড়াতে হবে, এটা কিন্তু কখনোই বাড়ানোর দরকার পড়ে না। আর আরেকটা হচ্ছে আমরা যে মানে সুইচ বোর্ড থেকে, মানে হচ্ছে এসডিবি থেকে আমরা আবার আমাদের ক্লাসে যাই, এই তারগুলো নিয়ে অবশ্যই আমাদের ক্লাস আছে, বুঝছেন? জি আমি স্যার, এটা কিন্তু অগ্রিম আপনাদের বলে ফেলতেছি, এটা পরে আবার ঝামেলা জি করবে। স্যার, এই দেখেন, এই যে আমাদের শুধু এই মিটার থেকে, এই কাটআউট জি থেকে, মিটার থেকে যে আমাদের এই যে এসডিবি পর্যন্ত যে তারটা আসবে, এই তারটা শুধু স্যার, আমাদের ক্যালকুলেশন করে বের করতে হয় যে আপনাদের লোড কত অনুযায়ী বের করতে হবে। আর বাকি যে তারগুলো আছে এটা হচ্ছে একটা কমন ইয়া আছে, মানে কমন থাম রুলস যেটাকে বলি আমরা, কমন রুলস। সেটা হচ্ছে আপনার এই এসডিবি থেকে, মানে হচ্ছে এই সার্কিট ব্রেকার থেকে আপনার যে সুইচ বোর্ডে যাবে সেটা হচ্ছে 2.5, 2.0 বা 2.5 mm² তার ব্যবহার করবেন। 2.5 হলে সবচেয়ে বেস্ট। আবার এই সার্কিট ব্রেকার থেকে যে আপনার পাওয়ার লোডে হবে সেখানে হচ্ছে 2.5 mm² তার আপনি ব্যবহার করবেন। তাহলে নিশ্চিন্তে সে যতটা লোডে চালান না কেন আপনি নিশ্চিন্ত থাকবেন, কোনো সমস্যা হবে না, কখনোই হবে না। আর এই সুইচ স্যার থেকে, একটা জিনিস শেয়ার করি, জি বলেন। ওই পাওয়ার সকেটের জন্য আমি কিন্তু এখানে 3.0 RM এর তার ব্যবহার করছি। দরকার নাই, 2.0 কখনোই দরকার নাই। স্যার এটা আমার রং হয়েছে স্যার। না, রং হয় নাই, বেশি ইউজ করছেন ভালো, এতে কাস্টমারের ক্ষতি হয়ে যায়, মানে কাস্টমারের টাকা অনেক বেশি লাগে। না, আপনি মেইন ওইখানে লাইনে আবার কত তার ব্যবহার করছেন? মেইন লাইনে মেইন লাইনে 4.5 RM তার ব্যবহার করছি। 4.5, ঠিক আছে, 4.5 থেকে 6 আমরা ইউজ করি। হ্যাঁ, আবার ওই মিটার থেকে আবার মেইন সুইচ পর্যন্ত ওই জায়গায় আমি আবার 4.5 RM এর তার ইউজ করছি। ঠিক আছে, সমস্যা নাই, চলবে সেটাও। আর এই সুইচ থেকে আর লাইট পর্যন্ত বা সুইচ থেকে ফ্যান পর্যন্ত বা এই সকেটে আমরা হচ্ছে 1.0 RM এর তার ব্যবহার করলেই এনাফ। স্যার আমি এখানে 1.3 RM এর তার ব্যবহার করছি স্যার। সমস্যা নাই, একটু বেশি দিয়ে ফেলছেন আপনি, কোনো প্রবলেম নাই, আপনি 1.0 দিলেই এনাফ। আবার ওই প্রতিটা রুমের সুইচ বোর্ডের ফেজের জন্য আমি 2.0 RM তার ব্যবহার করছি। 2.0, এখানে 2.5 ইউজ জি। করতে হতো। না ওইখানে যে আইপিএস আছে স্যার, এই জন্য স্যার একটু কমাই দিছি স্যার। না, আইপিএস দিলেও বুঝতে পারছেন, কারণ কাস্টমার কত ওয়াটের লোড চালাবে সেটা তো আপনি জানেন না মূলত। না স্যার ওইখানে সিলেক্ট করা আছে প্রতিটা রুমে 3টি লাইট, একটি ফ্যান, এতটুকুই, জি জি আর একটি টিপিং সকেট। জি, ঠিক আছে, সমস্যা নাই, মোটামুটি এইভাবেই। এখন থেকে যা করবেন, মানে আমার যদি এই নিয়মগুলো ফলো করেন তাহলে আপনার কেউ ভুল ধরতে পারবে না। কেন, আমাদের যে বাংলাদেশের যে বিদ্যুতের বিধি আছে সেই বিধি অনুযায়ী এই একটা সাব সার্কিট ব্রেকারে আপনার লোড যাবে হচ্ছে 800 ওয়াট। তা 800 ওয়াট যদি আমরা কারেন্ট ক্যালকুলেশন করি তাহলে আসবে আপনার হচ্ছে 3 এম্পিয়ার বা 4 এম্পিয়ার, আমি সঠিক মনে নাই, এরকম আসবে 3-4 এম্পিয়ার আসবে। আর সেখানে আমরা তার ইউজ করতেছি 2.5 mm², যা প্রায় 30 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট নিবে। না 30 না, কত এম্পিয়ার, 25 এম্পিয়ার হয়। স্যার এই যে কালকে একটা প্রশ্ন করছিলাম স্যার, ওইটার বিষয়ে একটা কথা বলতে চাইছিলাম। কি কোশ্চেন? ওই যে গ্রাউন্ডিং আর আর্থিং এর বিষয়ে। এটা নিয়ে তো কালকে আমি একটা কথা বলছিলাম। জি স্যার, ওইখানে একটা কনফিউশন ছিল আমার। ঠিক আছে ঠিক জি আছে, আমি এটা শেষ করে তারপর এটা বলবো নেক্সট সেশনে, জি পরবর্তী সেশনে আমরা এটা। হ্যাঁ, এখন সরি, যাদের কথা বলার দরকার নাই তারা একটু মাইক্রোফোনটাকে মিউট করেন। আমরা পরবর্তী চলে যাই সোলার কানেকশনটাতে। সোলার কানেকশন সবাই বুঝছেন? হ্যালো, জি স্যার, বুঝছি স্যার। যাদের সাউন্ড হচ্ছে ইয়া করেন। হ্যাঁ, মুহিদ আহমেদ, আপনি একটা কোশ্চেন করতে যাচ্ছেন, বলেন তো কোশ্চেনটা কি? কোশ্চেন ছিল স্যার ওই যে গ্রাউন্ডিং আর আর্থিং এর বিষয়ে। তো ওইটাকে যে আমরা মাটিতে যে আর্থিং রডটা ওই এটা আমি যেটা দুটি। পরে আসতেছি, মুহিদ আহমেদ একটু থামাই, এটা পরে আসতেছি, আমরা এটা শেষ করে তারপর জি যাবো। স্যার, আহ, আহ, জি স্যার, আজমুল হাসান,
আপনি কোশ্চেন চাচ্ছেন বলেন। জি স্যার, জি আমার একটা কোশ্চেন আছে স্যার। জি বলেন। স্যার এখানে আমরা যে এনার্জি মিটার হতে যে লাইনটা মেইন লাইনের প্রথমে একটি আমরা এমসিবি ব্যবহার করব স্যার। এমসিবির পরে তারপরে একটি আরসিসিবি সার্কিট ব্রেকার ব্যবহার করব। কিন্তু আমরা যদি স্যার প্রথমে আরসিসিবি এবং পরে এমসিবি ইউজ করি, সেক্ষেত্রে কি স্যার এটা কি সঠিক হবে? না, সঠিক হবে না। এর কারণ হচ্ছে আরসিসিবি শর্ট সার্কিটে প্রোটেকশন করে না, বুঝতে পারছেন? শর্ট সার্কিটে এবং ওভারলোডে আরসিসিবি ট্রিপ করে না। তা এই আরসিসিবিটার ভিতরে কিন্তু অনেক মেকানিজম আছে, এই আরসিসিবির ভিতরে কিন্তু শর্ট সার্কিট হতে পারে, তখন আপনাকে রক্ষা করবে কে? যদি আপনি জি স্যার। যদি আপনি হচ্ছে এমসিবিটা পরে দিলেন, আরসিসিবিটা আগে দিলেন, তখন আপনাকে রক্ষা করবে কে? যদি তাহলে তো আরসিসিবিটা সেক্ষেত্রে স্যার আগেই এমসিবি ব্যবহার করা লাগবে, তারপরে আরসিসিবি ব্যবহার করা লাগবে। অবশ্যই অবশ্যই। আর অনেকে আমরা মনে করি শুধু আরসিসিবি তো লেটেস্ট জিনিস, মানে সর্বশেষ আসছে, এটা যে সবচেয়ে ভালো, এমসিবি দরকার নাই, সেটাও কিন্তু হবে না। জি এমনটা ধারণা থাকে। জি রাইট। এই কোশ্চেন গুলো আমি চাই, আমি আপনাদের কাছে এই কোশ্চেন গুলো চাই, যাতে আসলে এই প্রশ্ন উত্তর করলে বেশি বোঝা যায়। সোলার নিয়ে জি একজন স্যার, প্রশ্ন করছিল, সোলার বিষয়ে কোনো কোশ্চেন আছে কারো? স্যার আমার ছিল। জি আলিমরান সাগর বলেন। মানে যারা সোলারের ক্ষেত্রে আমরা কি ধরনের তার ব্যবহার করব? হ্যাঁ রাইট। কারেন্টের ক্ষেত্রে যেটা ব্যবহার করি সোলার সিস্টেমে কি স্যার এই গিটার ব্যবহার করবো নাকি না। নিউট্রাল স্যার মানে বেশি কম দেবো নাকি এক্সট্রা লাইন টানবো? আমরা এর আগের ক্লাসে কারেন্ট বের করার সূত্র শিখছিলাম, মানে ওয়াট থেকে কারেন্ট ক্যালকুলেশন করার সূত্র শিখেছিলাম। তো সেইখানে আমরা ওয়াট কে হচ্ছে ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর, যেটা হচ্ছে এসির ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর দিয়ে আমরা ভাগ করছিলাম, আর ডিসির ক্ষেত্রে হচ্ছে আপনার কারেন্টকে ওয়াট কে ভোল্টেজ দিয়ে ভাগ করতে হবে। এখন দেখেন, যদি আমরা ওয়াট কে ভোল্টেজ দিয়ে ভাগ দিই, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। ধরেন আমরা ক্যালকুলেটরটা বের করি, দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে 1000 ওয়াটের একটা সোলার সিস্টেম। তা আমাদের সোলার সিস্টেমে ভোল্টেজ দুইটা হয়, 24 হয় এবং 12 হয়, আমরা 12 ধরলাম। 12 হলে আমাদের কত আসতেছে এম্পিয়ার? দেখেন 83 এম্পিয়ার, বুঝতে পারছেন? 1000 ওয়াটের আপনি যখন কোনো এসি চালাবেন, এসি যখন আমরা ধরি, যে এসি ধরলে আমরা হচ্ছে 207 ধরি, 1000 ওয়াট সেম, 1000 ওয়াট ভাগ হচ্ছে আমরা হচ্ছে 207, পাওয়ার ফ্যাক্টর সব ভাগ 207 হয়। দেখেন 4.8 এম্পিয়ার আসতেছে, আর ডিসির ক্ষেত্রে আসতেছে 83 এম্পিয়ার। মানে 1000 ওয়াট ঠিক আছে, ডিসির ক্ষেত্রে আসতেছে 83 এম্পিয়ার, আর এসির ক্ষেত্রে আসছে আমাদের 4.83 এম্পিয়ার। তাহলে অবশ্যই ডিসির ক্ষেত্রে তারের সাইজ অনেক মোটা হবে। আর এই ডিসি কারেন্টের ক্ষেত্রে আমরা তার ইউজ করতে চাই চিকন খেইর, মানে খুব বেশি চিকন খেই হলেই সবচেয়ে বেস্ট, সেই ক্ষেত্রে লসটা কম হয়। ধরেন যে অনেকগুলো চিকন চিকন খেই থাকে, সেই তারটা ইউজ করলে সবচেয়ে বেস্ট। আর এমনি নরমাল যে কারেন্টের তার আছে আপনি সেটাও ইউজ করতে পারেন, তবে আপনাকে এখানে ক্যালকুলেশন করে এম্পিয়ার রেটিং বের করতে হবে, সেই এম্পিয়ার মানের আপনাকে তার ব্যবহার করতে হবে, বুঝতে পারছেন? না বুঝতে পারিনি। কোন জিনিসটা বুঝতে পারেন আমার সঙ্গে একটু কথা বলেন। এই যে তার হিসাবটা, যে কারেন্টের যে হিসাবটা বের করলেন, এটা বুঝতে পারিনি। মানে এসি আর ভোল্টেজ, ডিসির ক্ষেত্রে। হ্যাঁ মানে আমি এখানে এটা 207 দিলেন কিভাবে? 207 পাওয়ার ফ্যাক্টর 0.9 আর 220 কে একটু গুণ দেন তাহলে বের হয়ে যাবে। আমি আবার একটা গুণ দেখাই, এটা আমি ওটা একটু আরেকবার দেখান। 220 ইনটু 0.9 পাওয়ার ফ্যাক্টর কত আসে? 198 আসলো, আসলে এটা ভুল হয়ে গেছে, মানে 230 ইনটু, স্ক্রিনটা শেয়ার করে একটু দেখান। হ্যাঁ দেখাচ্ছি, আমি দেখাচ্ছি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। 207টা বোঝেন নাই, এই দেখেন আমি, আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে পাওয়ারকে ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করতে হবে এসির ক্ষেত্রে। তা আমাদের ভোল্টেজ ধরে নিলাম 230 আর পাওয়ার ফ্যাক্টর ধরলাম হচ্ছে 0.9, তাহলে কত আসে? 207 আসে।
অ্যানসার করেন প্লিজ। জি স্যার। 227 এখন এই 227 কে আমাদের পাওয়ার দিয়ে ভাগ দিতে আর হবে। আমরা তো স্যার স্ট্যান্ডার্ড ভোল্টেজ 220 ধরে কাজ করি সব সময়। হ্যাঁ 220 ধরে কাজ করেন, কিন্তু সিস্টেমের যে ভোল্টেজ রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে 230। 230 হলে ঠিক আছে, তবেই স্যার। আপনার 400 ভোল্ট হবে। স্যার আমি তো মনে করেন 3 ফেজের সময় পাওয়ার ফ্যাক্টর 0.9 ধরি, আবার সিঙ্গেল ফেজের জন্য পাওয়ার ফ্যাক্টর 0.8 ধরি। না না না, ওইটা কখনো নিয়ম না, কারণ হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি এবং বাসাবাড়ি। বাসাবাড়ির ক্ষেত্রে ধরবেন 0.9 এবং ইন্ডাস্ট্রি ক্ষেত্রে ধরবেন হচ্ছে 0.8। সিঙ্গেল ফেজ 3 ফেজ না, ইন্ডাস্ট্রি হলে যেখানে মোটর থাকবে অনেকগুলা, সেখানে আপনার 0.8 ধরে ক্যালকুলেশন করবেন। 207 ভোল্টেজ কেন ধরলেন এখানে? 260। আরে বাবা, এটা সূত্রের মধ্যে আছে। আপনারা বুঝেন নাই, ক্লাসগুলো স্যার, ভালো করে বুঝেন করেন নাই। নাই, বুঝতে পারছেন? এই দেখেন 230 আমাদের ভোল্টেজ, সঙ্গে যদি আমরা পাওয়ার ফ্যাক্টর গুণ দেই তাহলে কত আসে? 207। ভাগ দিবে তো হবে ওয়াট, দিলে অ্যাম্পিয়ার রেটিং পেয়ে যাবে। জি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। সুবেদ বিশ্বাস বুঝতে স্যার পারছেন? আমি জি স্যার পারছি। এই জন্য ডিসির ক্ষেত্রে তারের সাইজ সিলেকশনে খুব সেনসিটিভ হতে হবে, কারণ ডিসির ক্ষেত্রে এম্পিয়ারটা বেড়ে যাবে, কারণ আপনার 12 ভোল্টেজ আর কোথায় 230 ভোল্টেজ, ভোল্টেজের ডিফারেন্স হলে আপনার ভোল্টেজ কমলে কারেন্ট বাড়বে। তো সেই ক্ষেত্রে ডিসি দেখবেন যে ব্যাটারি ক্ষেত্রে আমরা মোটা মোটা তার ইউজ করি, আইপিএস এর যে ব্যাটারি কানেকশন দেয় সেখানে আমরা মোটা মোটা তার দেই। অনেকে আবার করি কি, আমরা ওই অটো রিক্সা আছে না, ওইখানে আমরা করে কি চিকন তার দিয়ে কানেকশন দেই, সেক্ষেত্রে আপনার অটোর ব্যাটারি গুলো ঠিক মতো চার্জ হবে না, তারগুলা গরম হবে। আপনি চার্জ করার যে সময় লাগতো আপনার 4 ঘন্টা, সেখানে আপনার লাগবে 8 ঘন্টা। কেন? ওই তার দিয়ে তো সেই পরিমাণ এম্পিয়ার কারেন্ট যেতে হবে, না গেলে তো আপনার ঠিক মতো চার্জ হবে না। বুঝতে পারছেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার একটা সোলার সিস্টেমের তার দিয়ে কয়টা বাল্ব চালাতে পারবো? এই জিনিসগুলা ক্যালকুলেশন করে বের করতে হবে। আপনি তার কত সাইজের ইউজ করবেন সেটার উপর নির্ভর করবে আপনি কতগুলা লোড দিতে পারবেন। বুঝতে পারছেন? এটা মুখে মুখে বলা যাবে না যে আমি এই তারের ইউজ করলাম, আমি কি ইউজ করব। মুহিদ আহমেদ, আর এই তারের ক্যালকুলেশন এবং এই সার্কিট ব্রেকারের ক্যালকুলেশন আমাদের নেক্সট ক্লাসগুলোতে আছে, কিন্তু আপনারা একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন, তাহলে আরো ডিটেইলস ক্লিয়ার হবো আমরা। মুহিদ আহমেদ, আপনি কিছু কোশ্চেন করতে চাচ্ছেন, বলেন। জি স্যার, ওই যে আপনাদের কাছে কালকে একটা প্রশ্ন ছিল ওই যে গ্রাউন্ডিং আর আর্থিং এর বিষয়ে, ওটা হ্যাঁ। আসলে স্যার পরে কিন্তু আমি পুরোটাই বুঝি নাই। তো আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে ওই আপনাদের পোল থেকে যে লাইনটা মিটারে যে আসে, একটা ছিল ইনসুলেশন আর একটা হলো ইনসুলেশন ছাড়া। হ্যাঁ ইনসুলেশন ছাড়া যেটাতে আমরা মাটিতে যেই রডটা গ্রাউন্ডিং করি, হ্যাঁ নিউট্রালটা ওইটা কারেকশন করে দিই। তো গ্রাউন্ডিং এর যে রডটা ছিল ওইখান থেকে আমি আলাদা আর্থিং করে যদি আমি ওই ইয়েতে মেটালের বডিতে দিয়ে দিই তাহলে কি হবে? না, হবে না, এটা আপনার দুর্ঘটনা ঘটার চান্স থাকবে। বুঝতে পারছেন? তাহলে আমি ওইটার জন্য আলাদা গ্রাউন্ডিং করতে হবে। আলাদা আর্থিং করতে হবে, সেটাকে বলে আর্থিং। জি, জি। মানে মেটাল বডি থেকে যেটা আমরা মাটিতে দেই সেটাকে বলে আর্থিং, আর নিউট্রালকে যে আমরা মাটির সঙ্গে কানেকশন করি সেটাকে বলে গ্রাউন্ডিং। দুইটা ভিন্ন জিনিস এবং নামও ভিন্ন। জি স্যার, এখন বুঝছি স্যার। বুঝতে পারছেন? এখন জি স্যার। আমাকে জিজ্ঞেস করেন, আমাকে বলেন যে কেন করা যাবে না, একই তো জিনিস, আমরা তো ওইটাই তো মাটিতে নেওয়া স্যার আমার একটা প্রশ্ন, স্যার একটা কোশ্চেন আছে। জি স্যার বলেন স্যার, কেন করা যাবে না? আজমল হাসান, আমরা শেষ করে আসি ওই কোশ্চেনটা। জি স্যার, আমি বলতেছি স্যার, যদি আমরা এই আর্থিংটা যদি স্যার মেটাল বডিতে কানেকশন করি, সেক্ষেত্রে গ্রাউন্ডিংটা তাহলে স্যার কি কাজ করে? গ্রাউন্ডিংটা কেন দেওয়া হয় স্যার, সেটা ঠিক একটু আছে, ক্লিয়ার। অবশ্যই অবশ্যই এনে আমি বলতেছি। মুহিদ আহমেদ এটা শেষ করি। জি আলিম রান সাগর বলেন। মানে স্যার এই যে ডিসির ক্ষেত্রে যে ভোল্ট মানে এম্পিয়ার যে স্যার 83 এম্পিয়ার আসে, জি তো এই ক্ষেত্রে স্যার আমরা কি তার ব্যবহার করবো স্যার? মানে বলতেছে যে মোটা তার বলতে স্যার কি তারটা? মোটা তার না, এটা হলো তারের এম্পিয়ার রেটিং এর উপরে তারের সিলেকশন আছে। আমি আবার একটু যাই, এগুলো নিয়ে আপনি মানে নেক্সট ক্লাস আছে সেগুলোতে আমি আবার বলি। স্যার মানে বাজারে পাওয়া যায় যে 2376 বা 1476 এইসব তার যে স্যার ডিসির ক্ষেত্রে ব্যবহার করে। শুনেন, এই 2376 আর 2476 এই জামানা শেষ।
আগে যেমন আমরা শেয়ারে হিসাব করতাম, এখন ওই জামানা শেষ, এখন আমরা কেজিতে করি, তাই বুঝছেন? এখন যতগুলো ক্যালকুলেশন হবে সব হবে মিলিমিটার স্কয়ার, স্কয়ার। আর 23, 76, 23, 24 এগুলো হচ্ছে ওই যে আগের স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ আছে ব্রিটিশ আমলের যে হিসাব, সেই হিসাব। বর্তমানে কোনো কোম্পানি সেই হিসাবে তার তৈরি করে না। আমরা দোকানদাররা আমরা বলি যে 23, স্যার 76, এখন স্যার, যে বাদ তারের দাও, গায়ে যে বাদ লেখা থাকে দিলেন, স্যার স্যার। 23, 76, 24, 76, 40, 76, কোথায় লেখা আছে? ওই যে ফ্লেক্সিবল যেগুলাতে টুইন কোড তারের মতো যেগুলা থাকে সাদা ফ্লেক্সিবল না, তারগুলাতে। না, ওটা আমি বলতেছি, ওটা আপনি ওয়েট করেন, ওটা আমি বলতেছি। স্যার ডিসির ক্ষেত্রে যে ক্যালকুলেশন করলাম, প্রথমে স্যার এই ভোল্টেজকে স্যার পার ফ্যাক্টরে গুণ করতে হবে, তারপর কি স্যার একত্রে স্যার যদি করি তাহলে তো কম আসতেছে একটু রেটিং স্যার। সব যদি একসাথে তুলে করি 1000 ভাগ 230 গুণ 0.9, না, ওটা হবে না। আগে আপনাকে তাহলে কিভাবে করে নিতে হবে, আগে গুণটা করে নিতে হবে, আগে গুণ করে তারপর স্যার 1000 দিয়ে ভাগ তারপরে ভাগ করতে করতে হবে? হবে, নাহলে আপনার ভুল হবে। শুনেন, স্যার সব ক্যালকুলেশন কি এভাবে করতে হবে? না, সব ক্যালকুলেশন কি এভাবে করতে হবে? ডিসির ক্যালকুলেশন আলাদা, তো ডিসির ক্যালকুলেশন সম্পূর্ণ আলাদা। স্যার এসির কথা বলতেছি, ওই যে যেটা 83%। আমরা একটা একটা করে সলভ করি, এতগুলো কোশ্চেন একখানে করলে সলভ করা যাবে না। আমরা একটা করে সলভ করি। প্রথম হচ্ছে ওনার কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমরা ইয়ার ক্ষেত্রে কি কি করতে পারি। ডিসির ক্ষেত্রে যে 83 অ্যাম্পিয়ার বের করলাম, সেই ক্ষেত্রে আমরা কোন তার ইউজ করতে পারি, ঠিক আছে? তো সেটা যাই আমরা স্ক্রিনে শেয়ার করি। এটা তো নাই, এখানে নাই। আমরা ডাইরেক্ট বিআরবি কেবলস এর ইয়াতে ঢুকি। আপনারা ওই ভোল্টেজের যে ক্যালকুলেশন, কারেন্ট বের করার, এটা আমি বারবার বলছিলাম, খুব ইম্পর্টেন্ট ক্লাস, আপনারা কিন্তু ওইটা মনোযোগ সহকারে করেন নাই। কেন? আপনি ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং যেখানেই করেন না কেন, এই কারেন্টটা আপনাকে ঠিকমতো বের করতে হবে। সবখানে যাই কারেন্ট পাবেন। আপনি বাস বা তৈরি সিলেকশন করেন, সেখানেও কারেন্ট। আপনি সার্কিট ব্রেকার করেন, সেখানেও কারেন্ট। তার করেন, সেখানেও কারেন্ট। আপনি সুইচ লাগাবেন, সেখানে লেখা আছে যে 5 এম্পিয়ার, 16 এম্পিয়ার, 20 এম্পিয়ার। কি আবার নেট কানেকশন? আমি একটা ভিডিও দিছিলাম স্যার, জি, ওটা মনে হয় দেখে নাই। সূত্রের একটা ভিডিও দিছিলাম, মনে হয় দেখে নাই। একটু লোড হচ্ছে, সময় লাগতেছে। স্যার ক্যালকুলেশনটা একটু ক্লিয়ার করলে ভালো হতো স্যার। কোন ক্যালকুলেশনটা আপনি বলেন, এসি না ডিসি? আপনি আমার সাথে কথা বলেন, এসি না ডিসি ক্যালকুলেশন? স্যার দুইটাই আরেকবার স্যার একটু দেখান স্যার। দুইটাই একবার। মূলত সূত্র হচ্ছে এসির ক্ষেত্রে, সরি ডিসির ক্ষেত্রে বলি, ডিসির ক্ষেত্রে সূত্র হচ্ছে পাওয়ার কে, অর্থাৎ হচ্ছে ওয়াট কে আমাদের ভোল্টেজ দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000 ওয়াট আর ভোল্টেজ হচ্ছে আমাদের 12 ভোল্ট। আমাদের ডিসির ক্ষেত্রে আমাদের সোলার সিস্টেম 12 ভোল্টের। তা ওয়াট হচ্ছে 1000 ওয়াট কে যদি আমরা 12 দিয়ে ভাগ দেই, তাহলে আমাদের কারেন্ট বের হলো 83 এম্পিয়ার। এটা হচ্ছে ডিসির ক্ষেত্রে। আর এসির ক্ষেত্রে সূত্রটা হচ্ছে আমাদের ওয়াট কে ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর এই দুইটা দিয়ে ভাগ করতে হবে। এই জন্য আমাদের হচ্ছে এসির সিঙ্গেল ফেজের ভোল্টেজ হচ্ছে 230 গুণিতক পাওয়ার ফ্যাক্টর আমরা বাসাবাড়ির ক্ষেত্রে নেই হচ্ছে 0.9, হলে আমাদের আছে 207। এখন আমাদের ওয়াট হচ্ছে 1000 ওয়াট ভাগ হচ্ছে 207, ভোল্টেজ আর পাওয়ার ফ্যাক্টরের গুণফল হচ্ছে 207। তাহলে আমাদের এম্পিয়ার আসলো 4.83 এম্পিয়ার। বুঝতে পারছেন? জি স্যার ক্লিয়ার, বুঝতে পারলাম, ধন্যবাদ স্যার। আর হ্যাঁ জি, এখন আসি আবার হচ্ছে কোন তার ইউজ করবেন। ওই যে ডিসির ক্ষেত্রে আমাদের পাইলাম কত, আমরা 83 এম্পিয়ার পাইলাম না? দেখেন এখানে হচ্ছে এম্পিয়ার রেটিং, এটা হচ্ছে বিআরবি কেবলস এর ওয়েবসাইটে দেখেন যে এই যে 91 এম্পিয়ার আছে, একটা আছে 70 এম্পিয়ার। 91 আর হচ্ছে 70। তা আমাদের এখানে যেহেতু আমরা পাইছি 83 এম্পিয়ার, সেই ক্ষেত্রে 70 এম্পিয়ার নিলে তো আমাদের হবে না 83 এম্পিয়ার। সেই ক্ষেত্রে তার সাইজ আসতেছে হচ্ছে 25 আরএন, 25 mm স্কয়ার।
তাহলে 25 mm² হলে দেখেন যে অনেক মোটা তার আপনাকে ইউজ করতে হবে। এই 25 mm কেবলটা কোথায় ইউজ করতে হবে সোলার সিস্টেমে সেটা একটু দেখেন। এটা ক্যালকুলেশন করে বের করতে হবে যে আপনি ব্যাটারিতে দিবেন না আপনি সোলারে দিবেন, সোলার থেকে যে নিয়ে আসবেন সেখানে কত অ্যাম্পিয়ার নেবে সেটা। এই কেবলটা কোথায় কানেক্ট করতে হবে? আপনার যে ডায়াগ্রাম যেটা দেখাইছেন ওখানে কোথায় কানেক্টেড হবে এই কেবলটা? সব জায়গায়, এখানে হচ্ছে আপনার ব্যাটারি থেকে সব জায়গায় কানেকশন হবে। তো যেখানে আমার diagram যাবে দেখ- সেখানে কানেক্টেড হবে, যেখানে ডিসি লোড গুলো আছে। হ্যাঁ, ডিসি লোড গুলো আছে সেখানে কানেক্টেড হবে। আমি আরেকবার যাই, আমরা কোথায় গেলাম? আমরা ক্লাসটাতে যাই। দেখেন এখানে যে দেখেন সোলার থেকে যে আমাদের কন্ট্রোলিং এ আসছে সেখানে আসবে, আবার এই সোলার থেকে যে ব্যাটারি আসছে সেখানে খাবে, আবার যে এই ব্যাটারি থেকে যে ইনভার্টার আসছে সেই জায়গায় এই তারগুলো ইউজ করতে হবে। আর আমরা যে এসি ইউজ করছি, এই যে ইনভার্টার থাকে সেখান থেকে আপনি এসির যে ক্যালকুলেশন আছে সেই অনুযায়ী আপনি তার ইউজ করবেন। মূলত এই কয়টা জায়গায় আপনাকে এই তারগুলো ইউজ করতে এই হবে। যে সোলার সিস্টেম থেকে যে ডিসি লোডে বাল্বে যে লাইনটা গেছে সেখানে আপনি ইউজ করবেন আপনার লোড কতটুকু, আপনার বাল্ব কতগুলো আছে এবং তার হচ্ছে এম্পিয়ার কত সেটা বের করে আপনাকে এখানে তারের সাইজ দিতে হবে। সেখানে আপনার মোটা মোটা তার দরকার নাই, কেননা আপনি একটা সার্কিটে লাইট লাগাবেন 10টা দিয়ে 10 ওয়াট করে হয়তো অল্প, তো 100 ওয়াট আসে। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। যদি 100 ওয়াট আসে 10টা লাইটে, তাহলে 100 ওয়াট ভাগ হচ্ছে আপনার হচ্ছে 12 ভোল্ট, তা কত আসতেছে? এখানে আসতেছে মাত্র 8 এম্পিয়ার। সেখানে তো আপনার 83 এম্পিয়ারের তার দেওয়া দরকার নাই। জি স্যার। বুঝতে পারছেন? আর এই তারের ক্যালকুলেশন, জি বলেন। জি, এই তারের ক্যালকুলেশনের মানে চ্যাপ্টার, মানে আমাদের আলাদা একটা ক্লাসে আছে, আমরা সেই ক্লাসে এই তারের ক্যালকুলেশন নিয়ে বেশি আলোচনা করব। আজকে শুধু আমরা ওয়্যারিং গুলো জানি যে কিভাবে ওয়্যারিং করতে হয়। হ্যাঁ, তারপর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এই যে আর্থিং আর গ্রাউন্ডিং, এটা দুইটাই একখানে কানেকশন করা কেন যাবে না, নাকি? জি স্যার। জি, এখন আপনার সঙ্গে আমি কথা বলি, একটু কথা বললে সবচেয়ে বেস্ট হবে। ধরেন আপনার নিউট্রালটা আপনার পোলের কাছে ছিঁড়ে গেছে। জি স্যার। ধরছেন ছিঁড়ে গেছে? স্যার এখানে হ্যাঁ, তাহলে তো স্যার ফেজ চলে আসবে। হ্যাঁ, ফেজ চলে আসবে, কিন্তু ফেজ চলে আসবে না কেন? আপনি নিউট্রালটাকে তো মাটিতে গ্রাউন্ড করছেন, নাকি? জি স্যার, এই জন্য আসবে না। এই জন্য আসবে না। যদি আপনার ওই মাটির গ্রাউন্ডিংটা যদি আপনার মানে দুর্বল হয়ে 4 বছর 5 বছর পরে ক্ষয়ে বা ছিঁড়ে গেছে, আপনি টেরও পান নাই, বুঝতেও পারেন নাই, ওই পাশে খেয়াল নাই, সেই ক্ষেত্রে আপনার নিউট্রালে কিন্তু ফেজ চলে আসবে। জি স্যার। এখন আপনি সেই রড থেকে যদি আপনার কানেকশন মানে তার নিয়ে যাই যদি আপনি আবার আপনার মোটর বা ফ্রিজের বডিতে দেন, তাহলে কি হবে? সেই নিউট্রাল দিয়ে ওই গ্রাউন্ডিং এর তার দিয়ে আবার আর্থিং এর তার দিয়ে আপনার প্রতিটা মোটর, প্রতিটা ফ্রিজ, প্রতিটা কম্পিউটারের বডিগুলা কারেন্ট হয়ে যাবে। জি স্যার, এখন বুঝছি স্যার। এখন বুঝছেন? এবং আমরা আরো একটা ভুল করি, ইলেকট্রিশিয়ান আরো একটা মারাত্মক ভুল করি। আমি এটা 2টা বাসা চেঞ্জ করতে জানি পাইছি। সেটা হচ্ছে সে গোটা বাড়িতে মানে গোটা বাসার ওয়্যারিং এ সে আর্থিং তার সংযোগ করছে, মানে প্রতিটা পাওয়ার সকেটে সংযোগ করে নিয়ে আসে মিটারের কাছে দেখেন, এখানে হচ্ছে সে মেইন আর্থিং করবে, সেই জায়গায় আর্থিং এর সঙ্গে কোনো কানেকশন করে নাই এবং মাটির মধ্যে কোনো আর্থিং করে নাই, সেখানে পেঁচায়ে ঝুলায় রাখছে। সেই ক্ষেত্রে কিন্তু আরো মহা বিপদ। সেই ক্ষেত্রে যদি আপনার কোনো একটা ডিভাইসের সমস্যা হয়, ধরেন যে আপনার মোটরের বডিটা কারেন্ট হয়েছে, হওয়ার ফলে দেখবেন যে আপনার ফ্রিজ আছে, আপনার কম্পিউটার আছে, সবগুলোর বডিগুলো ইলেকট্রিসিটি হয়ে যাবে। জি স্যার, এখন বুঝছি স্যার। বুঝতে পারছেন? ক্লিয়ার তো? জি স্যার, এখন ক্লিয়ার। আমাদের এই সেশনটা প্রায় শেষ, মানে আর আছে 8 মিনিট। আমরা হচ্ছে ডিসকানেক্ট করে আমরা নেক্সট সেশনে যাব। ওকে, যাই নেক্সট সেশনে যাই আমরা।